আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় আমাদের 90% প্রবাসীরা এখন ডিজিটাল চুক্তি সম্পর্কে জানেন আর টার্মিনেট সম্পর্কে বোঝেন। তবে অধিকাংশ প্রবাসীরাই জানেন না যে চুক্তির মধ্যে কী লেখা আছে, কারণ চুক্তি চেক করা জরুরি মনে করে না বাংলাদেশিরা। আইসে অ্যাকসেপ্ট করে দিছে, কাফালা হয়ে গেছে, আকামা পাইছে, উৎফুল্ল। আপনি কি জানেন? আপনার কফিল চাইলে ক্ষতিপূরণের মামলা করতে পারে, উল্টা আপনার বিরুদ্ধে আপনাকেই সে টার্মিনেট করে দিবে, আবার আপনার বিরুদ্ধেই সে টাকার জন্য ক্ষতিপূরণের জন্য মামলা করবে। বিশ্বাস হচ্ছে না? দেখেন, আর্টিকেল 77-এ স্পষ্ট উল্লেখ করা আছে, চুক্তি বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত পক্ষকে অবশ্যই দ্বিতীয় পক্ষ ক্ষতিপূরণ দিতে হবে, যদি সেটা পাঁচ পার্টি তার চুক্তির মধ্যে উল্লেখ করে দেয়। আমরা যে ডিজিটাল চুক্তিটা করি, ডিজিটাল চুক্তির প্রথম পক্ষ হলো আমাদের কফিল, দ্বিতীয় পক্ষ হলাম আমি বা আপনি। কফিল যদি সেখানে আর্টিকেল 77 উল্লেখ করে দেয় চুক্তির মধ্যে, যদি সে ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক মাসে 5,000 রিয়াল করে দাবি করে, ধরেন উদাহরণস্বরূপ আপনার 1 বছরের চুক্তির মধ্যে যদি 5 মাস পার হওয়ার পরে সে আপনাকে টার্মিনেট করে দেয়, সে আপনাকে টার্মিনেট করে দেয়, কফিল টার্মিনেট করে আপনার বিরুদ্ধে উল্টা সে টাকা দাবি করতে পারবে। কেন? কারণ স্পষ্ট 77 দ্বারা উল্লেখ করা আছে। তাই চুক্তি চেক করা, চুক্তি সম্পর্কে বোঝা খুবই জরুরি। আজকে ডিজিটাল চুক্তি সম্পর্কে প্রথম পর্ব, পরের পর্বগুলোতে আর্টিকেল 77, 74, 78, 79, 80, 81 সম্পর্কে তথ্য দিব। এবং আপনারা অনেকেই বলেন না, মিশাল ভাই অটো রিনিউ কেন হয়ে যায়, অটো রিনিউ কেন হয়ে যায়, সেটাও দেখাবো ভিডিওর শেষে। প্রথমে একটা ডিজিটাল চুক্তি আমরা প্রিভিউ করি। কেমন? প্রথম যে পেজটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফার্স্ট পার্টি অর্থাৎ কফিল। এই ফার্স্ট পার্টিটা ভালো করে ফলো আপ করবেন। আপনার কফিলের কন্ডিশনটা কী, সে কী চাচ্ছে আপনার বিরুদ্ধে, আপনার পক্ষ থেকে। যদি সেখানে আর্টিকেল 77 উল্লেখ করা থাকে, 77 লেখা থাকলে বুঝবেন যে ক্ষতিপূরণের কথা উল্লেখ করা আছে। এক্ষেত্রে আপনিও যদি তারা টার্মিনেট করেন, তাতেও তারা আপনি ক্ষতিপূরণ দিতে হবে। স্পষ্ট বলা আছে যে ক্ষতিগ্রস্ত পক্ষকে, তার মানে ক্ষতিগ্রস্ত পক্ষ আপনার কফিলে হবে, যেহেতু আপনি তারা টার্মিনেট করতেছেন, আবার সে আপনাকে টার্মিনেট করতেছে, কারণ ফার্স্ট পার্টির মধ্যেই লেখা আছে, এটা সেকেন্ড পার্টির মধ্যে লেখা নাই। আর সেকেন্ড পার্টিতে লেখা থাকলে উল্টা আপনি আপনার কফিলের কাছে দাবি করতে পারবেন যে আমার ক্ষতিপূরণ দাও। তো নর্মালি কোনো কফিল এত বোকা নয় যে সে কর্মীর চুক্তির মধ্যে লিখবে, সে নিজের চুক্তির মধ্যেই লিখবে, এটা স্বাভাবিক। যাই হোক, দ্বিতীয়ত উল্লেখ করা আছে, দেখুন, প্রফেশনাল পিরিয়ড বা ট্রায়াল পিরিয়ড। এই ট্রায়াল পিরিয়ড বা প্রফেশনাল পিরিয়ডটা কি? আপনি একটা কফিলের কাছে কাফালা হলেন, 3 মাস পর্যন্ত কফিল আপনাকে পরীক্ষা করবে। ধরেন আপনাকে ইলেকট্রিশিয়ান হিসাবে নিছে, আপনি ইলেকট্রিক কাজ জানেন কিনা, তার কাজে আসতেছে কিনা, তার কি আপনাদের লাভ হচ্ছে কিনা। যদি তার মনে হয় যে না, আপনার সাথে যেমনটা কথা ছিল তেমনটা সে পাচ্ছে না, সেক্ষেত্রে সে চাইলে এই ট্রায়াল পিরিয়ডের মধ্যে কোনো ধরনের ক্ষতিপূরণ না দিয়েই আপনাকে টার্মিনেট করে দিতে পারবে, এক্সিট দিতে পারবে। অথবা আপনিও চাইলে আপনার কফিলকে এই 90 দিনের মধ্যে টার্মিনেট করতে পারবেন, যেমনটা আপনি চেয়েছেন, যেমনটা আপনার সাথে চুক্তি অনুযায়ী ছিল, সেটা যদি আপনি না পান। তবে আপনি আপনার কফিলকে আপাতত টার্মিনেট করতে যাবেন না, কারণ টার্মিনেট করলে অনেকগুলো শর্ত থাকে, সে সম্পর্কে পরবর্তী ভিডিওগুলোতে আরও সুন্দর করে জানাবো। এটা একেবারে সিরিয়াল আকারে আসবে আপনাদের সামনে। তারপরে খেয়াল করুন নোটিশ পিরিয়ড। নোটিশ পিরিয়ড কী? নোটিশ পিরিয়ডটা মূলত হলো যে আপনার যে চুক্তি 1 বছরের জন্য, এটা অটো রিনিউয়েবল, এটা অটোমেটিক রিনিউ হয়ে যাবে। এবং অটোমেটিক রিনিউ হওয়ার আগে কিন্তু আপনাকে মেসেজ করা হবে কিউআর মধ্যে, স্ক্রিনে খেয়াল করুন, ইউর কন্ট্রাক্ট উইল বি অটোমেটিক্যালি রিনিউয়েড। ওকে, লেখাও আছে, কত তারিখের মধ্যে হবে সেটাও লিখে দিচ্ছে। তো এখানে মূলত হলো যে এই 60 দিনের মধ্যে যদি আপনি মনে করেন যে আপনার কোম্পানির সাথে আপনি কন্টিনিউ করবেন না, তাহলে আপনি কোম্পানিকে প্রপার কারণসহ রিজাইন লেটার পাঠাতে পারেন। তারপরে শ্রম আইনের 81 ধারা অনুযায়ী আপনি অন্য জায়গাতে কাফালা হওয়ার জন্য টার্মিনেট করতে পারেন আপনার কোম্পানিকে আপনি নিজে। এই নোটিশ পিরিয়ডটা হলো, আপনি যদি তার সাথে কন্টিনিউ করতে না চান, তাহলে 60 দিনের মধ্যেই আপনাকে সেটা কোম্পানিকে অবগত করতে হবে। এবার আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই। এখানে একটা চুক্তি আমি তুলে ধরলাম, স্ক্রিনশটটা একটু খেয়াল করেন, ডান পাশে
এখানে খেয়াল করুন, স্পষ্ট লেখা আছে উপরের দিকে দেখুন, অর্ডিনারি ফ্যাক্টর, সাধারণ কর্মীকে বোঝায় এটা। টাইপ অফ কন্ট্রাক্ট, ফুল টাইম কন্ট্রাক্ট, অর্থাৎ 12 মাসের জন্য 1 বছরের জন্য সে আপনার সাথে কন্ট্রাক্ট করেছে। নোটিস পিরিয়ড এই লোকের ক্ষেত্রে আবার উল্টা হয়ে গেছে, 30 দিন। কারো কারো ক্ষেত্রে আবার 0 দিন হয়। এখন 30 দিন, 0 দিন, 60 দিন, যাদের ক্ষেত্রে 0 দিন হয় নোটিস পিরিয়ড, তারা কিন্তু কোম্পানিকে টার্মিনেট করার সুযোগটাও পায় না। 0 দিন থাকলে এই চুক্তিটা অ্যাকসেপ্ট না করাটা উচিত। 30 দিন থাকলেও ঠিক আছে, 60 দিন থাকলেও ঠিক আছে। নোটিস পিরিয়ডটা দেখুন, এই লোকের 30 দিন লেখা আছে। তার মানে সে 30 দিনের মধ্যে কোম্পানিকে নোটিস করতে পারবে যে আমি তোমার সাথে কন্টিনিউ করব না। তারপরে দেখুন প্রফেশনাল পিরিয়ড, ওই যে বললাম না কিছুক্ষণ আগে, প্রফেশনাল পিরিয়ড 90 দিন। কন্ট্রাক্ট রিনিউয়াল, এখানে খেয়াল করুন, এখানে লেখা আছে ইনডিফিনিট, তার মানে এটা অনির্দিষ্টকালের জন্য। আমরা বলি না কয় বছরের জন্য, 10 বছরের জন্য হতে পারে, 5 বছরের জন্য হতে পারে। এভাবে অটোমেটিক যদি আপনি নোটিস পিরিয়ডের মধ্যে আপনার কোম্পানিকে আপনি অবগত না করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার রিনিউ হতেই থাকবে। অটোমেটিক্যালি রিনিউ হতে থাকবে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। প্রত্যেক বছর নোটিস পিরিয়ডের পরে অটোমেটিক্যালি আপনাকে নোটিফাই করা হবে যে কবে আপনার চুক্তিটা রিনিউ হচ্ছে। আশা করি প্রথম পর্বে কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই নিয়ে আসতেছে এবং দ্বিতীয় পর্বতে আমরা প্রত্যেকটা আর্টিকেল সম্পর্কে আরও বেটার তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ হাফেজ।